আজকের ঘটনাটি আমাদের বেলেঘাটা থেকে সহদেব দাস লিখে পাঠিয়েছেন। আমি গ্রামে বাস করতাম। কলকাতায় কাজ করে সপ্তাহের একটা দিন গ্রামে নিজের পরিবারের কাছে যেতাম, আবার পরের দিন কাজের উদ্দেশ্যে পাড়ি দিতাম। এইভাবেই কয়েক বছর কাজ করার পর আমার বাবা মা ও আমার স্ত্রী ছেলেকে নিয়ে হাওড়ায় একটা বাড়ি কিনে বাস করতে লাগলাম। আমি সকালে কাজে বেরোতাম এবং রাতে বাড়ি ফিরতাম, তাই রোজ যাওয়া আসা চলেই থাকতো। বাড়িতে এসেছি আজ 1 সপ্তাহ হয়েছে। এই কয়েকদিন বাথরুমের কলটা মাঝে মাঝে খুলে যাচ্ছে, সেখান থেকে জল বেরোচ্ছে। গত 2 দিন মিস্ত্রি ডেকে ঠিক করাও হয়েছে, কিন্তু প্রায় রাতেই বাথরুমের কলটা বারবার খুলে যাচ্ছে। ফ্রিজে রাখা প্রায় খাবারই নষ্ট হয়ে যাচ্ছে, তাই ফ্রিজে বেশি খাবার রাখি না। একদিন তো রাত্রে ছাদের উপরে কাউরির হাঁটা চলার আওয়াজও পাওয়া যায়। আমি ছাদে যাই হাতে লাঠিটা নিয়ে। সেখানে ভাবলাম কোনো চোর এসেছে চুরির উদ্দেশ্যে। আস্তে আস্তে পা টিপে ছাদের দরজাটা খুলে দেখতে পেলাম একটি কালো অবয়ব। কোনো একটা মানুষ ধনুষ টঙ্কারের মতো হয়ে তার হাত পাগুলি মাকড়সার মতো করে ছুটছে। তা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং নিচে এসে ঘরের ভেতর সুখ টান দিতে একটু শান্তি পেলাম। স্ত্রী ও ছেলেকে দেখি তারা ঘুমোচ্ছে, তাই আত্মাদের কিছু না জানিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। রাতে ঠিকঠাক মতো ঘুম এলো না। সারা রাত সেই কথাই মাথায় চিন্তা করছিলাম এবং বুকের ভেতরটা কেমন ভয় ভয় অনুভব করছিলাম। কখন যে ঘুমিয়ে পড়ি তা মনে নেই। সকালে এই ব্যাপারে কাউকে বলিনি। সন্ধে বাড়ি এসে মায়ের মুখে শুনি কিরণ নাকি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছিল, আর মাছের কাঁটা লেগে তার ঠোঁট থেকে গল গল করে রক্ত বের হয়। সেই রক্ত নাকি জিভে করে চেটে নিচ্ছে সে। আমার বাবা ছিল খুব রাগী প্রকৃতির। তিনি খুব সাহসীও ছিলেন। তিনি গিয়ে এক চড় মারেন তার গালে। এরপর কিরণ অজ্ঞান হয়ে পড়ে। এখানে বলে রাখা ভালো, কিরণ আমার স্ত্রী। এই শুনে আমি কিরণের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। দেখি তার ঠোঁটে ওষুধ লাগানো রয়েছে। মাঝরাতে যখন বিছানায় ঘুমিয়ে আছি, এমন সময় পাশ থেকে গোঙানির আওয়াজ পেয়ে দেখি আমার স্ত্রী উঠে বসে দুলতে দুলতে কী সব আওড়াচ্ছে। আমি তার গায়ে হাত দিয়ে নাড়াতেই সে আমার বুকে এক কোড়াল মারল। আমি ছিটকে গিয়ে পড়ি। এই আওয়াজ পেয়ে বাবা ও মা ছুটে পাশের ঘর থেকে চলে আসে। দরজা খোলাই ছিল, তাই কষ্ট করতে হলো না তাদের। উঠে আর দরজাটা খুলতেও হলো না আমায়। মা এসে কি হলো করে জিজ্ঞেস করতেই আমি উত্তর দিতে গিয়ে বুঝতে পারছি না যে বুকে এতই লাগছে যে শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। কথা বলা তো দূরের কথা, কোনো কথা বের হলো না আমার মুখ থেকে। আমার উত্তর না পেয়ে মা আমার স্ত্রীর দিকে তাকাতেই যেন ভয় খেয়ে 2 পা পিছিয়ে গেল। আমার স্ত্রীর চুলগুলি সামনের দিকে ঝুঁকেছিল, যার জন্য তার মুখটি দেখা যাচ্ছিল না। তাই দেখে মা ভয় খেয়ে যায়। বাবা ভালো করে তার কাছে গিয়ে
কথা শোনার চেষ্টা করলো। সে বললেও, মেরে ফেললি, মেরে ফেললি, ছাড়বো না, ছাড়বো না। এই বলে পাগলের মতো মাথা নাড়তে নাড়তে বাবার চুলের মুঠিটা ধরে ডান হাতে গলা টিপে ধরে মারতে গেল। আমরা দুইজনা মিলে আমার স্ত্রীকে আটকাতে পারছি না। অনেক কষ্টের পর স্ত্রীর হাত দুটিকে পিছনে টিপে ধরে কোনো রকমে আটকালাম এবং জোরে গালে একটা থাপ্পড় মারলাম। তারপর সে আবার আগেকার মতো নেতিয়ে পড়ল আমার কাঁধে। আমি তাকে শুইয়ে দিলাম। বাবা আমায় বলল, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমি আগের দিন রাতে বারান্দায় একটি কালো অবয়বকে হাঁটতে দেখেছিলাম, কিন্তু বাড়ির সবাই ঘরের মধ্যে শুয়েছিল। আমি তখনই বুঝেছিলাম। সকালে বাড়ির প্রমোটারকে এই ব্যাপারে বলতেই সে প্রথমে আমতা করে নাকচ করছিল। তারপর তাকে চাপ দিয়ে কথা বলতেই সে বলতে লাগলো, বাড়িটাকে রং করেছি প্রায় 2 বছর হলো। তারপর আগে ওই বাড়িতে একটি চুরি হয়। সেই চুরি করতে গিয়ে এই বাড়ির বাচ্চাটি তাদের দেখে ফেলে। ধরা খাওয়ার ভয়ে সেই বাচ্চাটিকে তারা খুন করে দেয়। পরের দিন সকালে তার বাবা ও মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা টানা 1 বছর ধরে থানা পুলিশ করেও কিছু করতে পারে না তাদের। ছেলেটির মা আস্তে না খেয়ে পাগলের মতো হয়ে যায় এবং মারা যায়। কিন্তু মাসের মধ্যেই সেই বাড়ির লোকটিও সেখান থেকে চলে যান। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এসব জানলেন কি করে? তিনি মুচকি হেসে বললেন, এবং এই হাসির মধ্যে তার চোখে সামান্য জলের কণাও দেখা গেল। আমি সেই হতভাগা যে চোখের সামনে তার স্ত্রীকে ও নিজের ছেলেকে মরতে দেখেছে। আমি তাকে কি বলবো বুঝতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তিনি বললেন, আমি চাই তাদের মুক্তির ব্যবস্থা করতে, কিন্তু যতই চেষ্টা করি তাতে সফল হই না। আমি আশ্বাস দিয়ে তাকে বললাম, চিন্তা করো না, তারা পিঠে আমার গুরুদেব আছেন, তিনি হয়তো তাদের মুক্ত করে দিতে পারেন। কয়েকদিন পর আমার গুরুদেব সেখানে উপস্থিত হন এবং ঘরের মধ্যে হোমের ব্যবস্থা করেন। আমি গুরুদেবের বাড়ি গিয়ে সম্পূর্ণ ঘটনা গুরুদেবকে জানাই। তার আগে গুরুদেবের সাথে আমার ফোনে কোনো কথাই হয়নি। তিনি আমাদের বাড়িতে এসে হোমে বসতেই ঘরের মধ্যে যেন ঝড় ওঠে। এইভাবে অনেকক্ষণ ধরে কান্নার আওয়াজ ও ঝড়ের দাপট চলার পর অন্ধকারের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে একটি কালো অবয়ব, যাকে আমি সেদিন রাত্রে ছাদের মধ্যে দেখেই, সেই কালো রঙের অবয়বটি, তার চোখগুলি আজ আমি দেখতে পাই যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে লাল টকটকে হয়ে, এবং একটি সুন্দর ফুটফুটে দেখতে বাচ্চা ছেলে দুইজনা মিলে সেই হোমকুণ্ডের মধ্যে একে একে ঝাঁপ দিতে লাগলো। তা দেখে এই বাড়ির লোকটা, ছেলের বাবা কাঁদতে লাগলো। গুরুদেব বললেন, অবশেষে তারা
নিজেদের মৃত্যুর বদলা নিয়েছে এবং মুক্ত হয়ে গেছে। বর্তমানে সেই প্রমোটারটি অর্থাৎ সেই ছেলের বাবাটি আমাদের বাড়ির ওপর তলায় থাকে। তিনি আমাদের কাছে ভালোভাবে আচরণ করেন। আজ পর্যন্ত তার সাথে আমাদের কোনো ঝগড়া অশান্তি হয়নি। এখন তিনি আমাদের সাথে একই পরিবারের মতো ব্যবহার করেন। তো কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই আমাকে জানাবেন এবং নিচে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনাদের সাথে ঘটে থাকা সত্য ভৌতিক ঘটনা আমায় জানাতে পারেন। যদি আপনাদের কারোর এইরকম সত্যি ভৌতিক ঘটনা জানা থাকে তবে অবশ্যই আমাকে ফোন করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আসছি পরের ঘটনায়।